ঝুমুর চোখ বড় বড় করে ফেললো, বিস্ময়ে হাঁ হয়ে যায়। ফায়াজ তাকে খাইয়ে দিবে? তৎক্ষণাৎ ফায়াজ চোখ দিয়ে ইশারা করে খাওয়ার জন্য। ঝুমুরের জন্য বিশ্বাসই হচ্ছে না, তবু হাঁ করলো। ফায়াজ তার মুখের খাবার তুলে দিয়ে বলল, আমার বউটা এত কিছু জানে, তাহলে এটা কি জানে না যে ভালোবেসে স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দেওয়াও একটা সদকা? এটা অনেক সবের কাজ। আমার বউ। ভালোবাসা কথাটা বারবার প্রতিধ্বনিত হয়ে কানে বাজে ঝুমুরের। বুকের ভিতর ঢিপ ঢিপ করে শব্দ হয়। সামনের মানুষটা কত অধিকার নিয়ে বলে আমার বউ। খাওয়া শেষে ফায়াজ যত্ন সহকারে ঝুমুরের মুখ মুছে দিল, আলতো করে ঝুমুরের চুলগুলো এলোমেলো করে দিল। সাথে সাথে ফুঁসে উঠল ঝুমুর, বিরক্ত নিয়ে বলল, আপনারা এমন কেন বলেন তো? চুলগুলো এরকম করে কেন? ধ্যাত। ফায়াজ হাসতে হাসতে বলল, এই চুলগুলোর জন্য তোমাকে অত্যাধিক কিউট লাগে। ঝুমুরের রাগ পড়ল না, সে ভেংচি কেটে অন্যদিকে ফিরে গেল। ফায়াজ ঝুমুরের পিছন থেকে হালকা করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রাখলো। ঝুমুর কেঁপে ওঠে তড়িতে ফায়াজের দিকে ফেরে। ফায়াজ মুচকি হেসে নিচু সরে বলে, তৈরি হয়ে নাও, আজ জ্যোৎস্না রাত, কোথাও যাব তোমাকে নিয়ে। ঝুমুর অবাক হয়ে বলল, এখন কত রাত, খবর আছে? আমি জীবনেও যাব না, ওনারা রাতে ঘোরাফেরা করে। ফায়াজ শব্দ করে হেসে উঠল। ঝুমুরের মুখে ফু দিয়ে বলল, আয়াতুল কুরসি আর চারকোল পরে শরীর বন্ধ করে না, আল্লাহ ভরসা। কিন্তু সবাই কি ভাববে? আমার লজ্জা লাগে। বউ কামে কেউ কিচ্ছু ভাববে না, বরং তারাই চাচ্ছে আমরা কোথাও ঘুরতে যাই। আমি মামিকে বলে এসেছি। মা জানে ভেবে ঝুমুরের আবারও লজ্জা লাগলো। তবে ফায়াজ তারা দিতেই সে দ্রুত রেডি হওয়া শুরু করলো। কখনোই রাতে ঘোরা হয়নি, তার গেলে মন্দ হয় না। ঝুমুরকে বোরখা পরতে দেখেই ফায়াজ অবাক হয়। এত রাতে বোরকা পরে বের হবে? আশা করি রাস্তায় কেউ থাকবে না। লোকজন তো বলে কয়ে আসে না, ধরুন কারো সামনে পড়ে গেলাম তখন? ফায়াজের কথা বাড়ায় না। যদি ভুলেও কারোর সামনে পড়ে যায় তবে তারই খারাপ লাগবে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। কেবল তার আকাশেই বিচরণ করবে ঝুমুর পাখি, কেবল সেই মন ভরে দেখবে। জ্যোৎস্না রাত, শুনশান নীরবতা চারিদিক। দুই ধারে খোলা ফসলি জমির মাঝখানে সরু পথ, সারি সারি নারকেলের গাছ। চাঁদের আলো গলে গলে পড়ছে যেন ধরনীর বুকে। ঠান্ডা ফিনফিনে বাতাসে শরীরে কাঁটা দিয়ে ওঠে। এক হাতে ঝুমুরের বাহু জড়িয়ে ধরে গন্তব্যহীন হাঁটছে ফায়াজ। দুজনের কেউ কথা বলছে না। তবে ঝুমুরের কথাই ঠিক, রাস্তার দুপাশে জোড়ায় জোড়ায় অনেক মানুষ বসে আছে। শব্দহীন তারাও প্রকৃতির এই সৌন্দর্য অবলম্বন করছে। কিছুটা দূরে গিয়ে ফায়াজ ঝুমুরকে নিয়ে রাস্তার পাশে ঘাসের উপর বসল। ধুধু খোলা মাঠ, জোনাকি পোকার টিমটিম করে আলো ছড়াচ্ছে। ঝুমুর হাত বাড়িয়ে একটা ধরলো, ফায়াজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর, তাই না? হুম, তবে আমার বউয়ের তুলনায় নগণ্য। ঝুমুরের দৃষ্টি শক্ত হয়। ফায়াজকে মৃদু ধাক্কা দিয়ে বলল, ধ্যাত, সারাক্ষণ শুধু বাজে কথা। ফায়াজ বুকে হাত রেখে পড়ে যাওয়ার ভান করে বলল, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। ফায়াজের রিয়াকশন দেখে ঝুমুর খিলখিল করে হেসে ওঠে। ফায়াজও হেসে ফেলল, ছোট্ট স্বরে বলল, তোমার হাসির আওয়াজ এত সুন্দর কেন বউ? আজ থেকে তোমার জন্য কারোর সামনে হাসাই মানা, বুঝছো? ঝুমুর দুদিকে মাথা নাড়ায়, সে বোঝেনি। ফায়াজ গম্ভীর হয়ে হাদিস বলার মতো করে বলে, এত মিষ্টি হাসির শব্দ কেবল আমার জন্য, বাকিদের জন্য হারাম। শুনশান নিস্তব্ধ রজনী, নিরিবিলি গ্রামে জ্যোৎস্না আলো হুট করেই মলিন হয়ে আসলো। তীব্র বেগে বাতাস বইছে চারিদিকে। বাতাসের দাপটে ধানের শীষগুলো হেলে দুলে উঠেছে। বৃষ্টি হবে হয়তো। কোথা থেকে যেন হুতুম পেঁচার বুদবুদ শব্দ ডাকছে। ভয়ে গা কাটা দিয়ে ওঠে। পরিবেশটা হঠাৎই গা ছমছমে হয়ে গেল না। সামনের মানুষটার এইসব দিকে ধ্যান নেই, নির্নিমিষে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। ঝুমুর ছোট্ট স্বরে বলল, চলো না ফিরে যাই, আমার ভয় লাগছে। অনেক রাত হয়ে গেছে তো, আমার ভয় করছে সত্যি। চকিত ফায়েজের দৃষ্টি সরে। ভালো লাগছে না? আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে দোয়া পড়ছে ঝুমুর। বাতাসের সাথে ভেসে আসছে কড়া কাঁঠাল চাপের সুগন্ধ। শ্যামরঙা টান টান চেহারায় লম্বা মানুষটি ঝুমুরের হাতের আঙুলগুলো নিচে হাতের মুঠোয় নিয়ে হাঁটছে। মনে হচ্ছে তার কোনো তাড়া নেই।
নির্ভার মানুষ সে, অথচ লোকটি কত ব্যস্ত। ঝুমুর গলা ঝেড়ে পড়ল। আপনার রেস্ট নেওয়া দরকার ছিল, আবার সকালে হসপিটালে যেতে হবে না? আমার জন্য তোমার চিন্তা হয় ঝুমুর? আর কার জন্য হবে? ফায়েজ বোধহয় হাসল। হাতে থাকা ঝুমুরের আঙুলগুলো একটু শক্ত করে চেপে ধরল। ফিসফিসে আওয়াজে বলল, রাতগুলো আমার ঝুমুর পাখির জন্য। হঠাৎ কি হয়ে গেল ঝুমুরের জানা নেই। ছলাৎ ছলাৎ শব্দে হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম। পায়ের চলন যেন থেমে যাচ্ছে, নিঃশ্বাস ছুটছে ঘোড়ার গতিতে। ফয়েজের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছে না সে। ফয়েজ দাঁড়িয়ে পড়ল, সূক্ষ্ম নজরে ঝুমুরকে দেখে বলল, হাঁটতে কষ্ট হয়? পা ব্যথা করে? না না। ফয়েজ কিছু না বলেই চুপ করে কোলে তুলে নেয় ঝুমুরকে। ঝুমুর চোখ বড় বড় করে তাকায়, খানিকটা চেঁচিয়ে বলল, কি করছেন কি? নামান আমায়, কেউ দেখে ফেলবে, ছি। ফয়েজ ধীর পায়ের সামনে এগোয়। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে ঝুমুর। ফয়েজ মাথা ঝুঁকিয়ে ঝুমুরের মুখ বরাবর আনে, একটু হেসে ওষ্ঠদায় মৃদু ছুঁয়ে দেয় ঝুমুরের কপালে। ঝুমুর হিম হয়ে যায়, স্তব্ধ হয়ে বাক্যহারা হয় সে। ফয়েজ তখনও ঝুমুরের পানে চেয়ে আছে। ঝুমুর মুখ লুকায় ফয়েজের বুকের বাঁ দিকটায়। ফয়েজ নিখাত ভারী কণ্ঠে আওড়ালো, এখানেই তোমাকে খুব গোপনে যত্নে আড়াল করে রেখেছি। রোজ একটু একটু ভালোবাসা জমিয়ে আমার বউটাকে আমার হৃদয়ের রাজ্যে রানী বানিয়েছি। ঝুমুর আলতো করে ফয়েজকে ধাক্কা দেয়, মৃদু স্বরে বলল, আপনি চুপ করবেন? আমাকে নামিয়ে দিন, উফ। ফয়েজ হাসতে শুরু করে, ঝুমুরকে আরও শক্ত করে ধরে। কানে ফিসফিস করে বলল, নিয়েছে কি নামানোর জন্য? তারপর আবার বলল, কতগুলো বছর পর কাউকে কোলে নিতে পেরেছি, তাও আবার বুড়া মহিলা। ইস, অনুভূতিগুলো ফাতা ফাতা একদম। ঝুমুর রেগে মেগে আগুন হয়ে গেল, তেজি গলায় বলল, আমি বলেছি আমাকে কোলে তুলতে, আর আমি মোটেও ভারী নই। কি আশ্চর্য, আমি কখন বললাম তুমি ভারী? বুড়া মহিলা বলেন কেন? বিবাহিত মহিলা বুড়া না তো কি? ঝুমুর অগ্নি দৃষ্টিতে ফয়েজের দিকে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে বলল, তো বিয়ে কেন করেছেন আমি বলেছি? আমার বাম পাজরের হাড় নিয়ে ঘোরাঘুরি করবে আর আমি বিয়ে করব না? ঝুমুর বেককলের মতন কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তার দৃষ্টি উদাস। কথার আগা মাথা না পেয়ে চুপ করে গেল। ফয়েজ আবারও বলল, দিনে 5 বার খাওয়া দাওয়া করবা। কি? যা শুনেছ তাই বলছি, আমি কোনো অনিয়ম পছন্দ করি না। এত হালকা কেন তুমি? মোটেই না, আমার ওজন পারফেক্ট আছে। 5 ফুট 5 ইঞ্চির মেয়ের ওজন অবশ্যই 55 থেকে 58 থাকা আবশ্যক। শুনেন ডাক্তার সাহেব, আমি আপনার পেশেন্ট না, ওকে? ফায়াজ চাপা হাসলো, মিষ্টি করে বলল, কিন্তু জামাইকে তো ঠিকই পেশেন্ট বানিয়ে ফেলছো। তোমাকে দেখা ছাড়া তো এই রোগের উপশম হয় না। কথাটা কি ছিল ঝুমুরের জানা নেই। সারা গায়ে কাটা দিয়ে উঠল। কিছু বলবে, তখনই রবিনের কণ্ঠস্বর কানে বাজল। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায় ঝুমুর। তারা বাড়ির মূল ফটকে এসে গেছে। কখন আসলো? পুকুর পাড় থেকে রবিন এগিয়ে এসে বলল, কি হয়েছে ফায়াজ ভাই? ঝুমুর কোলে কেন? ফায়াজ হতভম্ব হয়ে ঠাস করে ঝুমুরকে কোল থেকে নামিয়ে দেয়। গলা খাঁকারি দিতে দিতে অন্যদিকে ফিরে যায়। ঝুমুরও কেসে ওঠে। রবিন এগিয়ে আসলো তাদের দিকে, তার চোখে মুখে চিন্তার ছাপ। গাঢ় গলায় প্রশ্ন ছুড়ল, এত রাতে কোথায় গিয়েছিলে তোমরা? আর ঝুমুর কি পায়ে ব্যথা পেয়েছে? ঝুমুর দুদিকে ঘন ঘন মাথা নাড়ায়। ফয়েজ বিরক্ত হয়। বউকে একটু কোলে নিয়ে এসে আর এই মাথা মোটা জেরা করছে। সে চোখ মুখ অন্ধকার করে রবিনের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলল, এত জেনে কি করবি? ক্লান্ত লাগছে, সর। রবিন কিছু একটা ভেবে মাথা চুলকায়, তারপর দুষ্টু হাসি দিয়ে বলল, আহা, বউ নিয়ে লুকিয়ে লুকিয়ে ঘুরতে গেছো? কি রোমান্টিক তুমি ফায়াজ ভাই। নীরব ভাই, ওদের একটু দই দাও, কত কষ্ট করে এসেছে। ফায়াজের ঝুমুর হতভম্ব হয়ে যায়। এখানে নীরব আসলো কোথা থেকে? দুজন দুজনের দিকে ফিরে তারপর একসাথে পুকুর পাড়ের দিকে তাকায়। সিঁড়িতে মাথা নুয়ে বসে আছে নীরব। ফয়েজ বিরক্ত হয়ে বলল, তোরা এত রাতে এখানে কি করছিস? দই বসিয়েছি, এতক্ষণে জমে গেছে হয়তো। এদিকে এসো, একটু খেয়ে যাও। ঝুমুর আস্তে করে ফায়াজের পিছনে লুকিয়ে পড়ে। জীবনে এই মুখ আর কাউকে দেখাবে না সে। না রে, এখন খাবো না, কাল বিয়েতেই খাবো, কেমন? না না, তা কি করে হয়? এসো তো, বগুড়ার মতো করে দই বানিয়েছি, শিওর ভালো লাগবে।
ফায়াজ প্রশ্নবিদ্ধ চাহনিতে ঝুমুরের দিকে ফেরে। তখনই রবিন ঝুমুরের হাত ধরে টানতে টানতে বলে, আয় তো, অনেক মজা হয়েছে। তুই খা, আমি খাবো না। ফায়াজও এবার ঝুমুরের হাত ধরে বলল, এত করে বলছে, এসো দেখি কিভাবে বসিয়েছে। ঝুমুররা পা বাড়ায় রবিনের সাথে। যতই সামনে আগায় নীরবের অন্তরটা তত জ্বলে পুড়ে ছারকার হয়। হৃদয় নিংড়ানো কান্না আসে তার। মলিন দৃষ্টিতে তাকায় ঝুমুরের দিকে, কিন্তু বোরখায় আবৃত ঝুমুরের কিছুই দৃশ্যমান হয় না। কেমন যেন জড়সড় হয়ে হাঁটছে মেয়েটা। সে বসে আছে এই জন্য হয়তো। পরপর দৃষ্টি যায় হাতের দিকে। ফায়াজের হাতের মুঠোয় ধরা ঝুমুরের হাত। হৃদয় চিরে বের হয় দীর্ঘশ্বাস। উঠে ধীর কদমে এগোয় ফায়াজদের দিকে। নিজে হাতে দই বেড়ে দিল। খেয়াল হলো ঝুমুর খাচ্ছে না। কোমল কণ্ঠে বলল, খেয়ে দেখ, ভালো হয়েছে। ঝুমুর তথস্ত্র মাথা নাড়ায়। সে এখন খাবে না। মুখ ফুটে বলল, ঘরে গিয়ে খাবো ভাইয়া। ঠিক কতগুলো দিন পর ঝুমুর তার সাথে কথা বলছে। খড়খড়ে মরুভূমির মতন বুক এক পশলা বৃষ্টির ন্যায় ঠান্ডা হলো নীরবের। খাওয়া শেষ করে ফায়াজ বলল, বেশ ভালো হয়েছে, তো বসালো কে? রবিন উত্তর দিল, আমরা সবাই মিলে বসিয়েছি। বাহ, বাজারে একটা দইয়ের দোকান দিয়ে দিস। রবিন বোকা বোকা হেসে বলল, আমিও চিন্তা করেছি, এটা রমরমা ব্যবসা হবে, তাই না ফায়াজ ভাই? একদম। নীরবদের থেকে বিদায় নিয়ে ফায়াজ আর ঝুমুর বাড়ির দিকে হাঁটা ধরে। রেখে যায় কারোর বক্ষস্থলে এক আকাশ সমান কষ্ট। আচ্ছা, আগেরবার যদি ঝুমুরের বিয়েটা সত্যি সত্যি হয়ে যেত, তখন কি এমন কষ্ট লাগতো? অবশ্যই। ভালোবাসার অনলে মানুষ কেবল পড়েই যায়। বিচ্ছেদের যন্ত্রণায় যে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই ভাঙা মন নিয়ে জীবন পাড়ি দেবে কি করে? ও ঝুমুর রানী, কেন বুঝলি না? আমিও তোকে ভালোবেসেছিলাম, নিজেকে প্রস্তুত করেছিলাম শুধু তোর জন্য। আমার মতো কাপুরুষরা সত্যি ভালোবাসা পায় না। কেন আমি ফায়াজের মতো বলতে পারলাম না আমিও তোকে অনেক ভালোবাসি? বরযাত্রী যখন খানভিলায় আসলো, তখন প্রায় সোনালি বিকেল। সন্ধ্যার চাদরে গা ঢাকা দিয়েছে। মেরুরঙা শেরওয়ানি গায়ে জড়িয়েছে পলাশ। মাথায় দিয়েছে নবাবী বাহারি পাগড়ি। ঠোঁটে লেগে থাকা মিষ্টি হাসিটা সন্ধ্যার নরমালায় দারুণ লাগছে। রাজপুত্রের ন্যায় পলাশ এসেছে রাজকীয় সাজে। জামাই দেখতে ভিড় জমিয়েছে অনেকে। পলাশের নিজেরও লজ্জা লাগছে। তাদের আপ্যায়নে ব্যস্ত রায়হানরা। নিজের রুমেই বসে আছে শান্তা, চোখে মুখে উপচে পড়া লজ্জা। পলাশের সাথে ম্যাচিং করা মেরুন রঙের জামদানি পরেছে সে। গা ভর্তি গহনা তার। গৌরবর্ণের শান্তাকে আজ কেউ পরি ভাবলে ভুল হবে না। তাকে ঘিরেই বসে আছে ঝুমুররা। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ফারিয়া নিজেকে শান্তার জায়গায় কল্পনা করছে। বিয়েটা কি এই জন্মে হবে না নাকি? সবার বিয়ের কথা উঠলেও এই জীবনে কেউ তার বিয়ের কথা ভুলেও উচ্চারণ করেনি। এটারই বলে ফাটা কপাল। নইলে কবেই বলে দিত, রাহেন ভাইকে দেখলে আমার কিছু মিছু লাগে। কিন্তু না, সবাই হয়তো পণ করেছে যে ফারিয়া বুড়ি হইলেও ঘরের বাস হিসাবে ব্যবহার করব, তাও বিয়ে দিব না। নিজের প্রতি নিজেই বিরক্ত সে। বসা থেকে উঠে পরনের গাউনটা একটু উঁচু করে আস্তে আস্তে বেরিয়ে গেল রুম থেকে। দরকার নেই শান্তাকে দেখে দেখে নিজের কষ্ট বাড়ানো। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। শায়লা বেগম তার বোন সোহিনুরকে নিয়ে শান্তার রুমে আসে। সোহিনুর বেগম ব্যস্ত মানুষ, ভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের শিক্ষিকা। সময় হয়ে ওঠেনি, তাই আর পলাশের হবু বউ দেখা হয়নি তার। ছবি দেখলেও তাতে অতিমাত্রায় মেকআপ ছিল। শান্তা বিছানায় জড়সড় হয়ে বসে আছে। মাথা নুইয়ে চাদরের ফুলগুলো দেখছে সে। শায়লা বেগম তার পাশে এসে দাঁড়ায়। মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বললেন, আপা, এই হলো আমার পলাশের বউ, আমার মেয়ে। শান্তা মাথা উঠায়। সালাম দিতে গিয়ে সোহিনুর বেগমকে দেখে 420 ভোল্টেজের একটা ঝটকা খায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শাহিনুর বেগমের একই অবস্থা। এই মেয়ে তাদের পলাশের বউ? হায় হায়! ওনার মাথা ঘুরতেই থপ করে খাটে বসে পড়লেন। দুজনের চুপসে যাওয়া দেখে শায়লা বেগম চিন্তিত হন। মনে প্রশ্ন জাগে, তারা কি পূর্ব পরিচিত? তখনই শান্তার নিভু নিভু স্বর শোনা যায়। ম্যাম, আপনি এখানে কেন? কপালে গাঢ় ভাঁজ ফেলে শাহিনুর শান্তার দিকে ফেরে। ইচ্ছা মতন কয়েকটা কথা শোনাতে গিয়েও লোকজনের কৌতূহল মিশ্রিত চাহনি দেখে চুপ হয়ে যান। শায়লা বেগম খুশি হয়, তার মানে শান্তা আপার ছাত্রী। তিনি উৎফুল্ল হয়ে বললেন, আপা তো বলেননি শান্তা আপনার ছাত্রী যে। শাহিনুর বেগম দাঁতের দাঁত চেপে বললেন, বলবো কি করে?
চিনলেই না বলবো। সে কি? ছবি দিলাম যে। আদাসের আটা ময়দা মাখলেই কি চেনা যায়? তার কথাটাকে নিতান্তই রসিকতা ভেবে নিলেন শায়লা। হো করে হেসে উঠলেন তিনি। তো আমার মেয়েটা দেখতে কেমন আপা? শায়নুর ইচ্ছা করলো বলতে, হুম, বড়ই ফাজিল তোর মেয়ে। কিন্তু তিনি বলতে পারলেন না। মুখ ভার করে বললেন, ভালোই। শায়লা খুশি হয়। ওদিকে প্রাণ যায় অবস্থা শান্তার। মন প্রাণ দিয়ে চাইছে হাবাগোবা শাশুড়ি আর যেন কোনো প্রশ্ন না করেন, কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগরও সেদিকে শুকায়। শায়লা প্রফুল্ল চিত্তে তার পরের প্রশ্নমান ছুঁড়ে মারল। পড়াশোনাও কেমন? হুম হুম। শান্তার ইচ্ছা করলো তাদের পুকুরটাতে ডুবে মরতে। ইচ্ছা মতন কপাল চাবড়াতে পারলে ভালো লাগতো। 3 বিষয় ফেলের মধ্যে একটা বিষয় ছিল এই জল্লাদনির। এখন কি এটা সর্বসম্মুখে বলে দেবেন নাকি? বিয়ের দিন মনে হয় এমন বেজ্জতের কাহিনী এই জীবনে কোথাও ঘটেনি। শাহিনুর বেগম মুখ কালো করে হনহন করে বেরিয়ে গেল। শায়লা বেগমও পিছু পিছু আপা আপা করতে করতে বেরিয়ে যায়। রুমে অবস্থিত প্রত্যেকের মধ্যে কৌতূহল। কারোর যে কিছু বোধগম্য হলো না সেটা বেশ বোঝা যাচ্ছে। শান্তা ধীরে ধীরে বলল, ঝুমুর, আমাকে বাতাস কর। ঝুমুর অবুঝের মতন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ফ্যান চলছে তো। শাড়ির বাড়তি আঁচল দিয়ে মুখে বাতাস করতে করতে শান্তা উত্তর দেয়, ফ্যানের কাজই তো চলা, আমাকে হাত পাখা দিয়ে বাতাস কর। দেখছিস না কুলকুল করে ঘামছি। ঝুমুর সরু চোখে শান্তাকে পরখ করে বলল। কাহিনী কি বুবুই? শান্তা চারিদিকে একবার সচেতনভাবে চোখ বুলিয়ে নিল। ফিসফিস করে বলল, এদিকে আয়। অমনি মিম ঝুমুর মেহেরিমার মাথা একসাথে হলো। শান্তা কাঁদো কাঁদো হয়ে ফিসফিসিয়ে বলল, এই ম্যামটা অনেক জঙ্গলি বুঝলি। আমাকে উনি 3-4 দিন ক্লাস থেকে বের করে দিয়েছে। এবার ওনার সব সাবজেক্টে ফেলও করেছি। শান্তা হু হতাশ করে আবার বলল, জীবনটা তেনা তেনা করে দেবে রে আমার। না জানি আমার বিয়েটা আবার ভেঙে দেয়। খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু ঝুমুরদের কারো দুঃখ লাগলো না। কিছুক্ষণ মেয়েকে সান্ত্বনা দিল তারা। চিন্তার কোনো কারণই নেই এটাও জানালো। কোনোই পর্যন্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে ব্যস্ত ভঙ্গিতে সকলের টেবিলে পোলাও সার্ভ করছে ফায়াজ। কিছুক্ষণ পর তর্জনী দিয়ে ঠেলে চশমা ঠিক করছে সে। খালি পোলাওর বাটি নিয়ে চলে যাওয়ার সময় হুট করে তার চলন থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় নীরবের দিকে। সে রবিনকে কিছুটা রাগী সরাই বলছে, ঝুমুর খেয়েছে কিনা এটাও জানিস না? রবিন দুদিকে মাথা নাড়ায়। নীরব চিন্তিত হয়ে বলল, এমনিতে খাওয়া দাওয়াতে ফাঁকিবাজ। এখন নিশ্চয় মহারানী না খেয়ে বসে আছে, দ্রুত গিয়ে বল খাওয়ার জন্য। রবিন সম্মতি জানিয়ে যেতে নিতেই নীরব আবার বলল, আমাকে জানাবি কিন্তু। ফায়াজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। অন্যদের থেকে ঝুমুরকে নিয়ে নীরবের চিন্তিত হওয়াটা তাকে কষ্ট দিল। ঝুমুরের জন্য তো সে আছে, অন্যদের চিন্তা করতে হবে কেন? সামনে ইশাককে পেয়ে তার হাতে খালি বাটি ধরিয়ে দিল ফায়াজ। ততস্থ পায়ে চলে গেল ঝুমুরকে খুঁজতে। দোতলায় উঠেই পেয়ে গেল ঝুমুরকে। আজ অন্যদিন থেকে কিছুটা ভিন্ন লাগছে তাকে। বাড়ির ভিতরে থেকেও চোখ সহ পুরো শরীর বোরখায় আবরণে ঢেকে রেখেছে সে। কারোর সাথে ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে এদিকে। ফায়াজও দাঁড়িয়ে পড়ল। ঝুমুর তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও থেমে যায়। শ্যামরাঙা পুরুষটির দিকে গভীর দৃষ্টিপাত করে। সাদা পাঞ্জাবিতে একটু বেশি স্নিগ্ধ লাগছে না? আস্তে করে কান থেকে ফোন নামিয়ে কেটে দেয়। মিষ্টি করে সালাম জানালো সামনের মানুষটিকে। ফায়াজ সালাম নিয়ে হাত দিয়ে ইশারা করলো কে ফোন দিয়েছে। মাদ্রাসা থেকে খালামণি ফোন দিয়েছে, মাস শেষে পরীক্ষা শুরু, দ্রুত যেতে বলছে। যাওয়া দরকার। আর কত ক্যাব দিবে? বুবুইয়ের বিয়েটা মিটে গেলেই যাবো ইনশাআল্লাহ। তারপর প্রসঙ্গ পাল্টে বলল, ঘেমে গেছেন তো, রুমে এসে ফ্যানের নিচে এই বসুন। একটা কথাই ফায়াজের অন্তরে তীব্র বেগে শীতল স্রোত বয়ে গেল। অজানা ভালো লাগায় মন প্রফুল্ল হলো। ঝুমুরের পিছু পিছু রুমের দিকে এগোয় সে। ফ্যান চালিয়ে দিয়ে ঝুমুর ফায়াজের সামনে দাঁড়ায়। হাত নাড়িয়ে বলল, ফায়াজ দুহাত কি ব্যাপার মশাই, গরম কি বেশি লাগছে নাকি? একটু লেবু শরবত বানিয়ে দিই। পিছনে নিয়ে খাটের উপরে ভর দিয়ে বসেছিল। ঝুমুরের কথার উত্তর না দিয়েই তার হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। অন্য হাত বাড়িয়ে ঝুমুরের নিকাবটা আস্তে করে খুলে নিল। সাথে সাথে সে দু চোখ বন্ধ করে ফেলে।
তার কপালের সাথে ঘাম লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলো আদরে হাতে কানের পিছনে গুজে দিল ফায়াজ। ধীর কণ্ঠে বলল, কিছু খেয়েছো পাখি? হুম। সত্যি তো? ঝুমুর উপর নিচ মাথা ঝাঁকায়, তারপর বলল। এভাবে জিজ্ঞেস করছেন কেন? ফায়াজ কথা ঘুরিয়ে বলল, বাড়ির ভেতরে বোরকা পরেছো যে? বিয়ে বাড়িতে হুটহাট কত পুরুষ চলে আসে, বারবার লুকাতে ভালো লাগে না, আর দেখা তো হয়েই যায়, তাই আর কি। ও, কিছুক্ষণ দুজনের কারোর মুখেই কথা নেই। ফায়াজ এক হাত বাড়িয়ে ঝুমুরকে জড়িয়ে ধরতে সে চট করে দাঁড়িয়ে যায়। কোমরে দুহাত রেখে ভ্রু নাচিয়ে বলল, ডক্টর সাহেব, বাচ্চাদের সাথে বুঝি মানুষ এমন করে? ফায়াজ আহম্মকের মতন চেয়ে থেকে বলল, কে বাচ্চা? কেন? সেই দিন না বললেন আমি বাচ্চা? এখন থেকে আমার সাথে দূরত্ব মেনটেন করে চলবেন, কাছে ঘেঁষার চেষ্টা করলেও না খবর আছে। কোনো ডাক্তার ফাক্তার মানবো না আমি একদম। কথা শেষ করে নিকাবটা লাগিয়ে ফায়াজকে টাটা দিয়ে বেরিয়ে গেল ঝুমুর। সেদিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো ফায়াজ। মজা করে কি না কি বলেছে, আর দুষ্টু মেয়েটা সেটা ধরে বসে আছে। বিদায় বেলায় সবাইকে ধরে হাউমাউ করে কাঁদলো শান্তা। সে চলে যাচ্ছে। এই বাড়ির মানুষের জন্য সে এখন মেহমান। কলিজা এফোর ওফোর হয়ে যাচ্ছে তার। চোখ থেকে ঝরে পড়ছে অঢেল ধারার অশ্রুকণা। পলাশ প্রিয়তমার হাত নিচের হাতে আবদ্ধ করে নিল। চোখ বন্ধ করে আশ্বস্ত করলো, আমি আছি। শুধু দুনিয়া নয়, পরকালেও তোমার সঙ্গী হিসেবে আছি। বেলা প্রায় 7:30। নীরব ছাদের উপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। মন মেজাজ বড্ড খারাপ, কিছুতেই মন বসছে না তার। ছাদের একটা কর্নারে রেলিংয়ের কাছে ঘেঁষে ডাম্বেল দিয়ে এক্সারসাইজ চালাচ্ছে সে। ঠিক তখনই সদ্য ঘুম থেকে ওঠা এক অপরূপা কিশোরী হাই তুলতে তুলতে ছাদে আসে। হাত দিয়ে চোখ ডলতে ডলতে তুলসী পাতা গাছের কাছে যায়। কয়েকটা পাতা তুলে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। আবারও হাই তোলে। পিট পিট করে ডাগর ডাগর চোখ দুটো মেলে হাত ধরে থাকা তুলসী পাতার দিকে তাকায়। বিরক্ত হয়ে উচ্চারণ করে, ধ্যাত। নীরব নিমিষেই তাকিয়ে থাকে ঝুমুরের পানে। চোখের পলক পড়ছে না তার। হালকা গোলাপি সুতি জামা পরে আছে ঝুমুর। জামা ওড়না সব কুঁচকে আছে তার। বোঝাই যাচ্ছে মাত্রই ঘুম ভেঙেছে। ছোট ছোট এলোমেলো চুল বেরিয়ে সারা কপালে ছড়িয়ে আছে। কিছু সময়ের জন্য নীরব ভুলে যায় এ মেয়েটির দিকে তাকানো মানা, সে এখন অন্য কারো। তার খড়ধরা মন কেমন যেন বরফ শীতল হয়ে গেল। একই বাড়িতে থাকলেও রাগিনীর ছায়া নীরব দেখে না। আজ অনেক দিন পর এক্সারসাইজ করতে ছাদে উঠেছিল। বাড়ি ভর্তি অতিথি। এত সকালে ছাদে কেউ উঠবে না ভেবেই সে উঠেছে। কিন্তু হাই, কে জানতো অসময়ে অকল্পনীয়ভাবে তার অন্তঃপুরে বসবাস করা রমণীর সাথে দেখা হয়ে যাবে। নীরবের বুকে রক্ত ছলকে ওঠে। মনের তানপুরায় মৃদুমন্ত বাতাস বয়ে যায়। চমৎকার করে হাসল সে। বিড়বিড় করে বলল, আমার ঝুমুর রানী, আমার মানুষ প্রিয়া। মুহূর্তটা হঠাৎই গুমোট হয়ে গেল। নীরবের চোখের সামনে ফায়াজ নামক বাস্তবতা উপস্থিত হলো। ফায়াজ গিয়ে একদম ঝুমুরের সামনে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, গলায় কিছু পেঁচিয়ে দিয়েছিলাম, খুলছো কেন? ঝুমুর আধা ভাঙা গলায় উত্তর দিল, আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই খুলেছি। তোমার মারাত্মক ঠান্ডা লেগেছে। সে কখন তুলসী পাতার জন্য এসেছো আর গাছের পাশে বসে বসে ঝিমাচ্ছ? ঝুমুরের ঠান্ডা লেগে গলা বসে গেছে শুনেই নীরবের বুক জ্বলে ওঠে। নতুন বিবাহিত মেয়ের ঠান্ডা লাগবে, জ্বর হবে, এটাই স্বাভাবিক। নীরব ফাঁকা ঢোক গেলে, কিন্তু সেটাও কেমন যেন ব্যথাতুর ঠেকে। আরও এক পলক তাকিয়ে দেখলো অভিমানিনীর অভিমান করে অন্যদিকে ফিরিয়ে রাখা মায়াবী মুখখানি। এই মুখ দেখার অধিকারটা তার হলো না। পেল না ঝুমুরের কপালে রেশমের মতন চুলগুলো কানের পিছনে গুজে দেওয়ার অধিকার। দেখলো না ঝুমুরের মন মাতানো পাগল করা খিলখিল হাসি। তার স্বচ্ছ গজ দাঁতের মিষ্টি হাসিটা আজও নীরবের মানসপটে ভেসে ওঠে। না পাওয়ার ব্যথার ভিতরটা জ্বলে পুড়ে যায়। বিরহী সুরে দুইটো লাইন নীরবের বক্ষস্থলে সমানতালে বেজে উঠল। অশান্ত মন বোঝায় কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা। বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগে তার। লম্বা শ্বাস ফেলে সে। ছোট্ট ছোট্ট পা ফেলে ধীরে ধীরে নেমে যায় ছাদ থেকে। অন্যদিকে ফিরে থাকার দরুন তাকে কেউই খেয়াল করলো না। ঝুমুর বসা থেকে উঠেই ফায়াজের হাতে পাতাগুলো ধরিয়ে হাত ছেড়ে নেয়। গম্ভীর হয়ে বলল, শুনুন ডক্টর সাহেব, আমি আপনার কথা মানতে বাধ্য নই। আমি তুলসী পাতার রস খাবো না, মানে খাবো না, ব্যাস। কেন?
কারণ এটার গন্ধ আমার সহ্য হয় না। মাইর খেলেও আমি ঔষধ খাই না, আর আপনি একবার বললেই আমি এই অখাদ্য খাবো? তুমি খাবে তো তোমার হিটলার বাপও খাবে। ঝুমুর খেকিয়ে উঠল, আঙুল উঁচিয়ে বলল। এই বাপ তুলে কথা বলবি না, ফিউজ বাত্তি। ফায়াজ চোখ বড় বড় করে বলল। তুমি আমাকে তুই করে বলেছ? আবার বলবো। মানে? আর কি বললে? কে ফিউজ বাত্তি? কেন তুই? ফায়াজ হতভম্ব হয়ে তাকালো। ঝুমুর খুক খুক করে কেসে উঠল। গলাটা ভালোই ভেঙেছে। কেন যে এতগুলো আইসক্রিম খেতে গিয়েছিল? দরকার হলে সারা জীবন ভাঙা গলা নিয়ে গ্যার গ্যার করে কথা বলবে, তবু তুলসী ফুলসি খাবে না। এটাই লাস্ট ডিসিশন। ফায়াজ ঝুমুরের কবজি চেপে ধরে নিজের দিকে ঘোরায়। মৃদু ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল ঝুমুর। বিরক্ত হয়ে তাকালো ফায়াজের দিকে। ফায়াজ এবার ঝুমুরের কোমরের কাছে দুহাত নিয়ে আচমকা মজবুত বেষ্টনী তৈরি করে। ঝুমুর যার পরানায় অবাক। সে ঝুমুরকে উপরে তুলে বলল। আবার বলো, কে ফিউজ বাত্তি? ঝুমুর অবলা অসহায়ের মতন তাকিয়ে থাকলো। তারপরে মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে বলল। এ না বলে কি করবেন? আমি আপনাকে ডরাই না। হ্যাঁ, ফায়াজ মুখ টিপে হাসলো। ভয় পাও না? আপনার লজ্জা শরম কিচ্ছু নেই। বাড়ি ভর্তি লোকজন, বলা নেই কওয়া নেই, শুধু কোলে তুলেন কেন? কারণ তুমি যে আমার কলিজার টুকরো নয়নের মনে, ঝুমঝুম কুমকুম। ইস, ফায়াজ ঝুমুরের গালের মধ্যে নিজের খোঁচা খোঁচা দাড়িয়ালা গাল ডলে দিয়ে বলল। ইস মানে কি পাখি? ঝুমুরের গাল জ্বলে উঠল। তেজি গলায় বলল। আপনার কল্লা, আপনার দাড়িগুলো কি ব্লেড নাকি? উফ, আমার নরম পশমি গালটা ছিলে গেল। আহারে, বেশি লেগেছে বুঝি? এই একদম বউটো বলবেন না আপনি। আর পরের বার থেকে দাড়ি কাটবেন না। দাড়ি ছোট দেখলে খবর আছে বলে দিলাম। আমি আসবই না আপনার সামনে। ঝুমুর চোট করে ফায়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আদেশের সুরে বলল। মনে থাকে যেন। তারপর বড় বড় কদম ফেলে ছাদ থেকে নেমে যায়। সেদিকে তাকিয়ে মাথার চুলকে হাসলো ফায়াজ। কেন থাকবে না বউ? অবশ্যই থাকবে। আজ শান্তার বউ ভাত। অতিথিরা সবাই তৈরি হয়ে গেটের সামনে এসে দাঁড়ায়। 6টা মাইক্রো ভাড়া করেছেন লতিফ খান। নীরব আর রাহান মিলে সকলকে বসিয়ে দিচ্ছে। পুরুষদের জন্য আলাদা গাড়ি আর মহিলাদের জন্য আলাদা গাড়ি। একে একে সকল অতিথিদের গাড়িতে ওঠানো শেষ হলে তা নিজ গন্তব্যে ছুটে চলে। বাড়ির সকলে আলাদা প্রাইভেট কারে করে যাবে। রাহান, নীরব আর রবিন যাবে বাইকে করে, আর বাকিরা গাড়িতে। ঝুমুর চাতক পাখির মতন চেয়ে আছে পথের দিকে। মানুষটা বলেছিল যেন অপেক্ষা করে, দুজনে একসাথে যাবে, কিন্তু এখনো আসছে না কেন? আজ প্রথমবারের মতন ঝুমুরের মনে হলো এই পুরুষটার জন্য অপেক্ষা করতে তার ভালো লাগছে। এক সুপ্ত অনুভূতিতে ঝুমুরের ছোট্ট মন আন্দোলিত হলো। পরপরই নিজের লজ্জায় মিয়ে গেল। বাড়ির সকলে গাড়িতে ওঠার পরেও রাহান দেখলো ঝুমুর জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার কোনো তাড়া নেই। রাহান ব্যস্ত কণ্ঠে বলল। আমার বোনটা কি বাড়ি পাহারা দিবে? এখনো উঠছে না কেন? ঝুমুর একবার রাহানের দিকে তাকালো, তারপরে নিচের দিকে চেয়ে রইল। সামান্য রাগ হলো ভাইয়ের প্রতি। ফায়েজ যে আসেনি এখনো, সেটা কি তারা দেখে না? আশ্চর্য। রায়হানের হৃদয় গুছিয়ে এলো এক জায়গায়। গম্ভীর হয়ে বলল। কিরি ওঠ, সবাই অপেক্ষা করছে। ঝুমুর আবারও চারিদিকে তাকালো। ফায়েজের টিকিটাও নেই কোথাও। তার মন খারাপ হলো, ভিতর ভিতর লজ্জা পেল। হয়তো এমনিতেই বলেছিল অপেক্ষা করতে, আসে বোকার মতন আশা নিয়ে দাঁড়িয়েছিল। একরাশ মন খারাপ এসে ঝুমুরের তনু মনে ভিড় জমায়। রায়হান গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে, পাশে নীরব অন্যদিকে ফিরে আছে। ঝুমুর এক হাত দিয়ে বোরখা সামান্য উঁচু করে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই গাড়ির সামনে এসে ব্রেক কষে ফায়াজ। মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নামে। সবাই অবাক হয়ে তাকায়। ঝুমুরের যে কি হলো, তার অন্তরের বসন্তের হাওয়ার ন্যায় হাওয়া এসে দোলা দিয়ে গেল। নিকাবের আড়ালের ঠোঁটদ্বয় প্রসারিত হলো। ইচ্ছা করলো এক ছুট দিয়ে ফায়াজের কাছে চলে যেতে, কিন্তু সে এটা কোনো দিনও পারবে না। ফায়াজ ততক্ষণে এগিয়ে আসলো, সবাইকে সালাম দিয়েই বলল। আমাকে রেখেই চলে যাচ্ছ তোমরা? বাহ, ভালোই। আদিবা খান সহসায় উত্তর দিলেন। কেন, তোর রুগীরা আছে না? তারা থাকলে কি আর দাওয়াতে যেতে হয়? সাফিয়া বেগম কথা কেড়ে নিয়ে বললেন। আপা, তার কাজই তো এটা। ছেলেটা কত টায়ার্ড হয়ে এসেছে। তারপর ফায়েজের দিকে তাকিয়ে বললেন। উঠ বাবা। ফায়েজ মৃদু হেসে বলল। না মামি, তোমরা যাও, আমি আর ঝুমুর আলাদা যাব।
কথাটা শুনে সকলেই বিষম খেলো যেন, চুপ করে সামনে তাকালো। ফারিয়া হে হে করতে করতে বলল, ও এই জন্যই ঝুমুর গাড়িতে উঠতে চাচ্ছিল না। ভালোই, তলে তলে টেম্পো চালাই আর আমরা বললে হরতাল। ঝুমুর খুক খুক করে কাশতে শুরু করে। ফায়েজ হতভম্ব হয়ে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তখনই দেখে গাড়ির সকলে প্রথমে মুখ টিপে টিপে হাসছে, মুহূর্তেই তা উচ্চ শব্দে পরিণত হলো। ফায়েজ অসহায় হয়ে তাকায়। বউকে সাথে নিলে হাসতে হবে কেন সে বোঝে না। অগ্নি দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে দাঁত কটমট করে। ফারিয়া এক চোখ টিপ দিয়ে তালি বাজালো। ফায়েজ বিরক্ত হয়, আর সময় নষ্ট না করে বলল, চলো ঝুমুর, জানো তো পাগলে 3 বার হাসে, একবার বুঝে হাসে, আরেকবার না বুঝে হাসে, আবার সবার সাথে তাল মিলিয়ে হাসে। ফারিয়া চেঁচিয়ে উঠে বলল, এই তুই আমাকে পাগল বলেছিস তাই না? তবে শুনে রাখ, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। 14 গোষ্ঠীর মধ্যে তুইও আসিস। বাপ পাগল শুনে কুদ্দুস আহমেদ তেতে উঠে বললেন, আদিবা, তোমার গাধা দুটোকে সাবধান করো, নইলে কেউ আর দাঁত নিয়ে ফিরতে পারবে না। ফের আবারও হাসলো সবাই। এর মধ্যে ফায়েজ ঝুমুরকে নিয়ে বাইকে উঠে সবার দিকে বিদায় নিয়ে মুহূর্তের ধোয়া উড়িয়ে চলে যায় সে। কেউ যদি খেয়াল করতো তবে দেখতো নীরবের মুখে কোনো হাসি নেই। তার উদাসীন মন কোনো এক রমণীর প্রেমে আটকে আছে। মাঝে মাঝে মনে হয় হারানো জিনিসগুলো একটু বেশিই আদরের হয়। খুব যত্নে লালন করা জিনিসগুলোই আমরা হারিয়ে ফেলি অবহেলায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।